হ্যাঁ তো ভাই, জিম্বাবুয়ে ক্রিকেট যাকে তোমার আইসিসি ব্যান্ড করে দিয়েছিল, টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল, সেই জিম্বাবুয়ে টিম এই বছর 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8 আছে। এই নিয়ে একটু আলোচনা করব। প্লাস তোমার শিবম দুবে যে এত সুন্দর একটা ইনিংস খেলছে, প্রত্যেক ম্যাচেই বল করছে, উইকেট নিচ্ছে, এই জন্য আমি তোমার রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়কে ক্রেডিটটা দিতে চাই। এইসব নিয়েই আলোচনা করব, কিন্তু সবচেয়ে প্রথমে ছোটো ছোটো যে ক্রিকেট আপডেটগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে খবর আছে তোমার আরসিবি দিক দিয়ে। আরসিবি একটা খুবই ভালো খবর, কারণ অস্ট্রেলিয়ার যে সিলেক্টর আছে টনি ডোডেমাইড, ও তোমার কনফার্ম করেছে জস হ্যাজেলউড আরসিবিতে খেলবে। হ্যাজেলউড গত নভেম্বর মাস থেকে তোমার ইনজুরিতে ভুগছিল, সে তোমার হ্যামস্ট্রিং বলো কি তোমার কাফে বলো, ও চোটে ভুগছিল, যে জন্য তোমার টি-20 ওয়ার্ল্ড কাপটাও খেলতে পারলো না। তো এইখানে তোমার অস্ট্রেলিয়ার সিলেক্টর টনি ডোডেমাইড বলেছে ইট ইজ হোয়াট ইট ইজ, ইটস এ টাইমিং ইস্যু। মানে ভাই, আইপিএল যদি তোমার ওয়ার্ল্ড কাপের আগে হতো তাহলে হয়তো তোমার আইপিএলে না খেলে সে ওয়ার্ল্ড কাপে খেলতো, কিন্তু এখন তোমার ওয়ার্ল্ড কাপটা আগে আসছে, আইপিএলটা পরে, তাই ওয়ার্ল্ড কাপটা বেরিয়ে গেছে, কিন্তু তোমার আইপিএলে খেলবে, এটা তোমার কনফার্ম করেছে অস্ট্রেলিয়ার সিলেক্টর টনি ডোডেমাইড। দেখো ভাই, আরসিবি তোমার হ্যাজেলউডকে 12.5 কোটি টাকায় রিটেন করেছিল, যেখানে তোমার 2025-এ আমি বলবো আরসিবি জিতেছে। এটার জন্য তোমার হ্যাজেলউডের অনেকটাই অবদান আছে। সে তোমার আই থিঙ্ক 12 ম্যাচে 22 উইকেট নিয়েছিল, 17-18 অ্যাভারেজে 12 ম্যাচে 22 উইকেট নিয়েছিল। সো আরসিবিতে ভাই হ্যাজেলউড খেলবে, এটা আরসিবি ফ্যানদের জন্য খুবই একটা ভালো খবর। এইবার খবর আসছে হাসরাঙ্গা এবং তোমার পাথিরানা দুজনেই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে রুলড আউট হয়ে গিয়েছে। হাসরাঙ্গা ওপেনিং ম্যাচে তোমার আয়ারল্যান্ডের সাথে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিল, তখন থেকে আরও ফিরেনি, কিন্তু এখন আপাতত কিছু রিপোর্ট আবার শোনা যাচ্ছে যে তোমার হাসরাঙ্গা তাড়াতাড়ি ফিট হলে আবার খেলতেও পারে, কিন্তু এটা এখন কনফার্ম না। কিছু কিছু রিপোর্টে বলা হচ্ছে এটা, কিন্তু বেশি চান্স আছে তোমার হাসরাঙ্গা টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়ে গেছে। এছাড়া পাথিরানা ও ভাই পুরোপুরি ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়ে গেছে, এবং তোমার এটাও শোনা যাচ্ছে যে আইপিএলে মানে কেকেআর আমাদের কেকেআর টিমের সে তোমার খেলবে না বলতে কি প্রথম কিছু ম্যাচ খেলবে না, পরে সে জয়েন করবে কেকেআর টিমে, পরে সে খেলবে, কিন্তু প্রথমের কিছু সপ্তাহ সে তোমার খেলবে না। আপাতত এটাই শোনা যাচ্ছে যে তোমার চোটটা এতটাই গুরুত্বপূর্ণ অবস্থায় আছে তোমার পাথিরানার, এবং এইটা তোমার স্ক্যান করে কনফার্মও করা হয়েছে যে সে কিছু সপ্তাহ লাগবে তার চোটটা ঠিক হতে পুরোপুরি। যাই হোক, এবার আমি বলবো তোমার শিবম দুবের জন্য আমি তোমার রোহিত শর্মাকে এবং রাহুল দ্রাবিড়কে কেন ক্রেডিট দিচ্ছি। কারণ ভাই তোমার 2024-এ টি-20 ওয়ার্ল্ড কাপ মনে আছে, যেখানে আমরা সবাই বলছিলাম, আমিও বলেছিলাম, জানি না বাকিদের, কিন্তু আমি তো বলছিলাম শিবম দুবে কেন, যে যাকে তুমি বাউন্স মারলে আউট করতে পারবে, এটা সব টিমেই জানে, যার তোমার পেস বোলিংয়ের ক্ষেত্রে 134-এ স্ট্রাইক রেট, বারবার আউট হচ্ছে, সে তোমার ওয়ার্ল্ড কাপে কেন, ওয়ার্ল্ড কাপের দলে কেন? কিন্তু সেটা ভাই আমরা এখন বুঝতে পারছি, যার তোমার 134-এ স্ট্রাইক রেট ছিল পেস বোলিংয়ের কিসে, সে তোমার এখন পেস বোলিংয়ের এসে 175 স্ট্রাইক রেট ব্যাটিং করছে, মানে পেস বোলিং এলে যেন সে একটু বেশি ভালো খেলছে স্পিনার থেকে। নামিবিয়ার বিরুদ্ধে সে 16 বলে আই থিঙ্ক 23 রান করেছিল, একটা উইকেট নিয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে তো ভাই খুবই একটা দারুণ ইনিংস খেলেছিল, ক্যামিও খেলেছিল, খুবই একটা দারুণ ইনিংস বলবো। এটা তোমার পাকিস্তানের ভুল যে তোমার পাকিস্তান ম্যাচটা চ্যালেঞ্জ করতে পারেনি, যদি চ্যালেঞ্জ করতে পারতো তাহলে শিবম দুবের রানটা মনে রাখতো সবাই, কারণ রানটা তোমার 17 বলে 27 রানটা মনে হচ্ছে কম, কিন্তু যখনই তোমার পাকিস্তান যদি একটু ভালো খেলতো তাহলে আমরা বলতাম ভাই হ্যাঁ শিবম দুবে এই রানটা করেছে, 27 রানটা করেছিল, এই জন্যই তো আমরা ম্যাচটা জিতলাম। যদি ম্যাচটা একটু ক্লোজ হতাম তাহলে বলছি। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইনিংস ছিল, ইনিংস কেন বলছি, ক্যামিও ছিল, খুবই একটা ইম্পর্টেন্ট রান ছিল, এটাই বলবো। আর গতকালে 15 ওভারে ইন্ডিয়া তোমার 118 রান 4 উইকেট, সেখান থেকে তোমার এত সুন্দর একটা রান 190+ রান করেছিল। কারণটা কি, কেবল একটাই, শিবম দুবে, যে আই থিঙ্ক 31 বলে 66 রান করেছিল, এছাড়া 2 উইকেটও নিয়েছিল। দেখো এখানে অনেকেই প্রশ্ন করছে এত রান তোমার নেদারল্যান্ডস কী করে করলো, অভিষেক শর্মা 0তে আউট হচ্ছে বারবার, আই থিঙ্ক লাস্ট 7 ম্যাচে 5বার সে 0তে আউট হয়েছে, দেন তোমার লাস্ট 3টে ম্যাচে তোমার 0তে আউট হয়েছে। তো সবাই এখন প্রশ্ন তুলছে, কিন্তু আমি বলবো প্রশ্ন তুলো না ভাই, এটা আমি বলবো পজিটিভ সাইড। কেন? কারণ যদি তোমার শিবম দুবে 10, 15টা, 20টা বল খেলতো তারপর আউট হতো তাহলে একটু চিন্তা ছিল, কিন্তু প্রথম 0 বলেই 0 রানে আউট হয়ে যাচ্ছে, এটা আমি বলবো একটা পজিটিভ সাইডে। কারণ কি, যদি অভিষেক শর্মা 1টা 2টো বল ভাই
ভালো করে কানেক্ট করতে হবে, ব্যাস একটা 4-6 মেরে দেবে, ও আবার কনফিডেন্সটা ফিরে পাবে। কারণ আমি ওকে কোনো দেখতে পাচ্ছি না যে সে ভাই ওর ব্যাটিংয়ে প্রবলেম আছে কি, তোমার পা চলছে নাকি, হাত চলছে নাকি, মাথা চলছে নাকি, তোমার কিছু চলছে না, এসব কিছু দেখতে পাচ্ছি না। অভিষেক শর্মা আউট হচ্ছে, ওর মুখটা দেখে মনে হচ্ছে ওর কনফিডেন্সটা একটু লো, আর যেটার জন্য তোমার একটা ভালো 4 একটা মিডিল ব্যাটের লাগলেই হবে, 6 মারলেই হবে, ও কনফিডেন্সটা আবার ফিরে পাবে। জাস্ট একটা ভালো ইনিংস চাই, ব্যাস একটা ভালো শট চাই, ব্যাস আর কিছু না। সো আমি এই নিয়ে চিন্তা নেই। আর যদি কেউ বলছে ভাই তোমার বলিং নিয়ে, তো যেখানে তোমার বুমরা এরা সবাই তোমার এক ওভার করেনি, শিবম দুবে এরা বল করছে, তো আমার মনে হয় না তোমার বোলিংয়ে এটা নিয়ে বেশি ভাবনার বিষয় আছে। কিন্তু হ্যাঁ, ভাবনার বিষয় হচ্ছে আমার তিলক বর্মাকে নিয়ে, যে তোমার স্পিন ফ্রেন্ডলি উইকেটে আমার মনে হচ্ছে সে চলছে না, মানে যেভাবে ওকে মারা উচিত সেভাবেও মারতে পারছে না, ফেসে যাচ্ছে। এটা একটু ভাববার বিষয় হলেও হতে পারে, কিন্তু আমি বলবো সেটাও না ভাই। আমরা লাস্ট 27টা আইসিসি ম্যাচে তোমার একটা হেরেছি, আর আমরা কী আশা করবো ভাই? এরকম তো নয় যে প্রত্যেক ম্যাচে তোমার ভারত 300 করবে আর পাকিস্তানের মতো টিমকে তোমার 100 আউট করে দেবে, এটা তো হয় না, এটা সম্ভব না ভাই। তো এটা নিয়ে আমি কিছু ভাবছি না। অনেকেরই অনেক কোয়েশ্চেন আসতে পারে, অনেকে মনে প্রশ্ন আসতে পারে, ভারত সেভাবে খেলছে না, অভিষেক শর্মা 0তে আউট হচ্ছে। ভাই টেনশন নিও না আর, টেনশন নিও না, চাপ নিও না। আমি বলছি ভরসা রাখো, চাপ নিও না, কোনো টেনশন নেই। কিন্তু যাই হোক ভাই, শিবম দুবের নিয়ে আমি একটা কথা লাস্টে বলবো, যদি তোমার রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা ওকে ব্যাটিং না করতো, তাহলে হয়তো শিবম দুবে আমাদের কাছে থাকতো না বোলিংয়ে না ব্যাটিংয়ে। আর স্পেশালি তোমার শিবম দুবে এবং তোমার বরুণ চক্রবর্তী, আমি তো বলবো এই দুজনের জন্যেই আমরা এত ভালো খেলছি আর কি। যেখানে তোমার অভিষেক শর্মা সবাই স্ট্রাগল করছে, ঈশান কিষান মারছে নো ডাউট, কিন্তু ভাই তোমার বরুণ চক্রবর্তী এবং শিবম দুবে আমি বলবো এ ইম্পর্টেন্স আছে তোমার এই বছর T20 ওয়ার্ল্ড কাপে। আর রিঙ্কু সিংকে বলবো কি, ও তো ভাই 1-2 বল খেলতেই পারছে, যেখানে তোমার 6-4 মারছে, ওর নিয়ে কিছু বলার নেই ভাই। 1-2 বলে তুমি ওকে কীভাবে জাজ করবে, যেটা আমরা বলবো, যেটা আমার মনে হয় একটা ভালো দিক, যে রিঙ্কু সিংয়ের মতো ব্যাটসম্যান তোমার বল খেলতে পারছে না, এটা বলবো ভালো। কারণ অভিষেক শর্মা আউট হচ্ছে, তাও তোমার রিঙ্কু সিং বল খেলতে পারছে না, এটা একটা পজিটিভ সাইডেই বলবো। আমি এখানে নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না। যে যাই বলুক ভাই, আমি তো এখানে 1%ও নেগেটিভ দেখতে পাচ্ছি না। সে শিবম দুবে তোমার 0তে আউট হলে হতে পারে, ওর বাস একটা ভালো শট চাই, 4-6 একটা ভালো চাই, ও ফর্মে চলে আসবে। যাই হোক ভাই, এইবার আমি একটু জিম্বাবুয়ে ক্রিকেটটাকে নিয়ে কথা বলতে চাই। জিম্বাবুয়ে ক্রিকেট যে তোমার 1981-তে আই থিঙ্ক টেস্টে স্ট্যাটাস পেয়েছিল, টেস্ট খেলবে, টেস্ট নেশন হিসাবে স্ট্যাটাস পেয়েছিল 1981-তে। 1990 এসে ভালো হয়। 1990 আমার যতটুকু মনে আছে, ওই অ্যান্ড্রি ফলোয়ার, গ্রেন্ডি ফলোয়ার কে ছিল, 2 ভাই ছিল, হ্যাথ স্ট্রিক ছিল, এরা ছিল। তখন জিম্বাবুয়ে দলটা খুবই ভালো ছিল ভাই, খুবই ভালো ছিল জিম্বাবুয়ে দলটা। ইভেন তোমার 1999 ওয়ার্ল্ড কাপে সুপার 6-এও এসেছিল, কিন্তু পতন ঘটতে স্টার্ট হয় 2003-এর বিশ্বকাপ থেকে, যখন তোমার জিম্বাবুয়ে বললে আমরা ইংল্যান্ডের সাথে ম্যাচটা খেলবো না, বয়কট করবো, তখন থেকে ইংল্যান্ডের পতন শুরু হয়। অনেক জিম্বাবুয়ে প্লেয়ার তোমার রাজনৈতিক কারণে বয়কট করতে থাকে, অনেকে তোমার রিটায়ারমেন্টও নিয়েছিল। আই থিঙ্ক অ্যান্ড্রি ফ্লাওয়ার তোমার 2002-এ রিটায়ারমেন্ট নিয়েছিল, ওই কারণেই নিয়েছিল। দেশের অর্থনৈতিক সংকটটাও খুবই একটা বড়ভাবে প্রভাব ফেলছিল, যেখানে তোমার 27 মিলিয়ন মানে তোমার 270 কোটি টাকা ঋণ হয়ে গিয়েছিল, ধার হয়ে গিয়েছিল। 27 মিলিয়ন মানে তোমার হচ্ছে 270 কোটি টাকা, ইন্ডিয়ার টাকাতে 270 কোটি টাকা ধার হয়ে গিয়েছিল তোমার আইসিসির কাছে জিম্বাবুয়ে ক্রিকেটের। আর 2019 সাল কে ভুলবে, যখন তোমার জিম্বাবুয়ের সরকার এইসব নিয়ে হস্তক্ষেপ করতে থাকে, ক্রিকেট নিয়ে হস্তক্ষেপ করতে থাকে, তখন তোমার আইসিসি তাকে পুরোপুরি ব্যান করে দেয়, বয়কট করে দেয়, আইসিসি তাকে সরিয়ে দেয়। আইসিসি যে তোমার ফান্ডিংটা দেয় সেটা তোমার পুরোপুরি ফ্রিজ করে দেয়। আইসিসি ইভেন্টগুলো পর্যন্ত তাদেরকে খেলতে দেওয়া হচ্ছিল না। এটা ছিল সবচেয়ে তোমার জিম্বাবুয়ের জন্য খারাপ বছর বা খারাপ খবর বলতে পারো এটা, বা খারাপ সময় জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য এটাই বলতে পারো, যেখানে তোমার আইসিসি টাকা দিচ্ছে না, ফ্রিজ করে দিচ্ছে টাকা, আইসিসির ম্যাচ খেলতে পারছে না। এটা সবচেয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য একটা খারাপ সময় ছিল। এছাড়া 2021-এ জিম্বাবুয়ের যে লিজেন্ড ছিল, আমি যেটা বললাম ভাই, হিথ স্ট্রিক, সে তোমার জিম্বাবুয়ের ক্যাপ্টেনও ছিল, তাকে সে 8 বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছিল, 8 বছরের জন্য ব্যান। 2021 সালের কথা বলছি আমি। এটা কারণটা হচ্ছে তোমার বিটকয়েন থেকে টাকা নিয়েছিল, এইসব অনেক কারণে আছে, যেই নিয়ে আমি ডিসকাশন করতে চাই না এখন। কিন্তু ভাই 2022 থেকে যখন থেকে তোমার সিকান্দার রাজা ক্যাপ্টেন হয়, জিম্বাবুয়ে ক্রিকেট আবার শুরু হয় উঠতে। সিকান্দার রাজা নিজেই অলরাউন্ডার হয়ে দারুণ খেলতে শুরু করে। এছাড়া তোমার নতুন নতুন ইয়ংস্টার আছে, যেমন ব্রাইন বেরনেট, কি তোমার মুজারবানি, কি তোমার নাগারবা, অনেক ভালো ভালো প্লেয়ার জিম্বাবুয়ে আবার আসে, শুরু হয়, আবার জিম্বাবুয়ে ক্রিকেট স্টার্ট হয়। আর 2020-তে যেখানে তোমার জিম্বাবুয়ে ক্রিকেটের ধার ছিল 270 কোটি টাকা, 27 মিলিয়ন, সেখানে তোমার 2020-তে থাকে কেবল 1 মিলিয়ন, মানে 27 মিলিয়ন থেকে কেবল 1 মিলিয়নে চলে আসে। কারণ ওদের সরকার চেঞ্জ হয়ে, ওদের সরকার খুবই একটা ভালো পরিস্থিতিতে আসে। সো এর ফলে তোমার সব ঋণ চুকিয়ে দেয় এবং কেবল 1 মিলিয়ন
ঋণটা বাকি থাকে। সো ভাই 2024-এ যে জিম্বাবুয়ে তোমার টি-20 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পেরেছিল না, সে আজকে সুপার 8-এ খেলছে 2026-এ। এটা খুবই আমি বলবো একটা ভালো জিনিস। অ্যাজ এ ক্রিকেট ফ্যান এটা তো আমার খুবই ভালো জিনিস। তো যাই হোক ভাই, এই নিয়ে তোমরা কি বলবো কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।